দুর্গাপুজোর সূচনা কিন্তু পরিবারের আঙিনাতেই। শতাব্দী প্রাচীন এই পারিবারিক পুজোগুলোকে ঘিরে কত মিথ, কত না বলা না শোনা গল্প, আবার একই সঙ্গে কত কত নস্টালজিয়া। আসুন শতাব্দী প্রাচীন সেই পুজোগুলো একটু ঘুরে দেখা যাক। যুবুটিয়ার মুখোপাধ্যায় চট্টরাজ বাড়ির পুজো বীরভূম জেলার বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম পুরনো পুজো। পুরুষ পরম্পরায় এই পুজো চলে আসছে। পুজোকে কেন্দ্র করে বাড়ির সদস্যরা আনন্দে মেতে ওঠেন। শুধু কি বারোয়ারি পুজোরই জৌলুস আছে? তা তো নয়। বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে না অদ্ভুত এক গন্ধ আছে, ঐতিহ্য আছে, এবং বলা ভালো এই আবহমান কাল ধরে চলে আসা যে পুজো সেটা আমাদের নানাভাবে সমৃদ্ধ করে। এখন আমরা আছি যুবুটিয়ার মুখোপাধ্যায় চট্টরাজ বাড়ির পুজো নাট মন্দিরে। সদস্যরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। কত বছরের পুজো এটা? 110 বছর আমরা গুনতে পেরেছি, কিন্তু মতান্তরে এটা আরেকটু পুরনো পুজো, কিন্তু যতদূর অব্দি স্মৃতিতে ছিল আর কি, সেই মতো এটা 110 বছর হচ্ছে। সেই প্রথম প্রজন্মের মধ্যে একটা ইচ্ছা আছে যে মায়ের পুজো করব। তো পাড়ার যারা তখন মাথা ছিলেন আর কি, মুখোপাধ্যায় পরিবারের মাথা এবং চট্টরাজ পরিবারের মাথা, তারা ঠিক করলেন এবং খুব কষ্টের মধ্যে দিয়ে একটা পুজো সৃষ্টি করা শুরু করা হলো। তারপরে সেই পুজো আস্তে আস্তে আজকের এই রূপ পেয়েছে, যে একটা তৃতীয় জেনারেশন আমরাই এতটা বয়স্ক হয়েছে, তো আমাদের পরে আরও দুটো জেনারেশন তৈরি হয়ে গেছে যারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপরে এই লোকবলের যে ব্যাপারটা, সেইটা কী করেছে আমরা সামলাবো, এটা নিশ্চিতভাবে আমাদের কাছে চ্যালেঞ্জ। প্রত্যাশা রাখি, প্রথমে সেই জন্য বললাম চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম তৈরি হচ্ছে, আমরা ওদের পিঠে হাত রাখি, চলো আমরা আছি, যতদিন পারবো বাকিটা তোমরা নিয়ে যাবে। আর আমরা যেটা বিশ্বাস করি ভেতর থেকে, সবই উনি করছেন। কতদিন আমি পুজো করবো এটা উনি ডিসাইড করে রেখেছেন, এটাই ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতজন আমরা আছি, অর্থাৎ পুজো মানে এক থেকে বহুতে রূপান্তরিত হওয়া, যেটা সাধারণত আমরা সারা বছর পাই না। এই বাড়ির পুজোর সঙ্গে কত বছর জড়িয়ে আছেন? এবছর পুজোর সঙ্গে প্রায় 60 বছর জড়িয়ে আছি। 70 বছর বয়স হতে চললো। আমার 10-11 বছরে বিয়ে হয়েছে, খুবই বাচ্চাতে। আর আমি হলাম পঞ্চানন মুখার্জির ফ্যামিলির লোক। পঞ্চানন মুখার্জি মানে আমার শ্বশুর, ওনার 7 ছেলে 7 বউ, কিন্তু এখন মাত্র 2টি বইও দাঁড়িয়েছি, সবাই আস্তে আস্তে চলে গেছেন। তো আমরা চেষ্টা করি, যেমন আমি শারীরিকভাবে এখনও একটু পুরোপুরি সুস্থ নেই, অসুস্থ হয়ে আছি, তবুও আমি সুদূর আসানসোল থেকে এসেছি এবং বাড়িঘর তো বন্ধ থাকে, তারা আমার ভাই যে গ্রামে থাকে ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিনটার জন্য আমার এই পুজোর দিনটা অপেক্ষা করি। এই এতগুলো লোক দেখছেন সব বাইরে থেকে এসেছে, কেউ এখানে নেই। প্রত্যেক সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ওরা বুঝিয়ে দিয়েছেন যে এই যে একটা সমবেত হওয়া পুজোকে ঘিরে, তার মধ্যে না অনেক আনন্দ আছে, বলা ভালো আনন্দে ডুব দেওয়া। আমরা যে পুজো মণ্ডপে রয়েছি, এখানে যারা পরবর্তী প্রজন্ম, প্রবীণদের কথা আমরা শুনলাম, পরবর্তী প্রজন্ম পুজো নিয়ে কী ভাবছে সে কথা একটু শুনে নেব আমরা। পুজো এই যে ধরুন একটা প্রজন্ম একভাবে করেছে এবং নতুন করে দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়ছে, সেই দায়িত্বটা কীভাবে নিচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমাদের যেভাবে আগের জেনারেশন করেছে, আমরা ঠিক নীতি রিওয়াজ সেই পুরনো জেনারেশন হিসেবে যতটা পারছি ততটাই চেষ্টা করছি। আসলে পুজো তো আমাদের অনেক ঐতিহ্যবাহী পুজো। আমরা যেখানেই যে থাকি, যত আমার ভাই বোনরা সব আছে, আমরা পুজোর সময় এখানে আসি, শুধুমাত্র একটা ধার্মিক কারণে নয়,
আমাদের এটা একটা গেট টুগেদার, আমরা আসি, আমরা একসাথে খেলি, গল্প করি। এটার জন্য সারা বছর আমরা ওয়েট করি যে আমাদের পুজো কবে আসবে, আমরা ঝুটিয়া কবে আসতে পারবো, কেন আমাদের এটার সাথে ইমোশন জড়িত। আমরা যতজন দেখতে পাচ্ছেন আমরা বাইরে শহরে, সবাই শহরে থাকি, কিন্তু শহরের পুজো আমরা কোনোদিন দেখিনি। আমরা চিরদিন এই গ্রামে এসে এখানেই পুজো কাটিয়ে গেছি। শরতে স্নিগ্ধ আকাশ, শ্বেত শুভ্র কাশের বন, শিউলি বিছানো পথ, এই পথ দিয়েই তো জগৎজননী আমাদের কাছে আসেন। সারা বছরের প্রতীক্ষার অবসান হয়। আমাদের হৃদয় পদ্মটি আমরা সাজিয়ে রাখি তাঁর চরণ স্পর্শের জন্য। আছে কত কিছু, মন্ত্রে, পুষ্পে, আরও নানান আয়োজনে তাঁর নৈবেদ্য সাজানো হয়। কিন্তু আসল কথা তো হলো মনের কথা। সেখানে বাহ্যিক উপাদানের আড়ম্বর নেই, জৌলুস নেই, কিন্তু আছে ভক্ত মানুষের আপন নিবেদন। পূর্ব বর্ধমানের কালিকাপুর জমিদার বাড়ি, অতীতের গৌরব, জৌলুস আর ইতিহাস যেখানে গায়ে জড়াজড়ি করে বাস করে। কথিত আছে বর্ধমান রাজার দেওয়ান তৈরি করেছিলেন এই বিশালকায় জমিদার বাড়িটি। স্থাপত্যশৈলীর আকর্ষণে সারা বছরই জনসমাগম থাকে। তবে পুজোর সময় পুজো গন্থ ও বাড়ির প্রবীণ নবীন প্রজন্মের হাত ধরে দেবী মূর্তির আরাধনায় মেতে ওঠে কালিকাপুর জমিদার বাড়ি। পূর্ব বর্ধমানের কালিকাপুর জমিদার বাড়ি কতবার এসেছি, যতবারই আসি মনে হয় যে সময় আটকে আছে। যদিও সময় চলমান, কিন্তু তার মাঝে এই আটকে থাকাটা না একটা অন্যরকম ইঙ্গিত দেয়। বিশেষত পুজোর সময় একটা অন্য গন্ধ আছে এই পরিসরে। আমার সঙ্গে আছেন কালিকাপুর জমিদার বাড়ির সদস্যরা। দেখতেই পাচ্ছেন যে কত রকম এখানে কাজ হচ্ছে। কাজ বলবো নাকি মায়ের আভরণ, মায়ের সাজসজ্জা সব মিলিয়ে জমজমাট। আপাত নিরীহ এই জায়গাটায় আজকে কীরকম একটা অদ্ভুত প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগৎ জননীর জন্য। সারা বছর আমরা তাঁরই প্রতীক্ষায়। জানতে ইচ্ছে করে এখানকার ইতিহাসটা। অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। সেরকমভাবে এখানে কোনো লিখিত ইতিহাস এখন অবধি পাওয়া যায়নি। আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে ইন্টারনেট ঘেটে যেটুকু তথ্য উদ্ধার করা গেছে, সরকারিভাবে এটা 400 বছরেরও বেশি পুরনো, কিন্তু মতান্তর আছে 350 বছর, 380 বছর। এখানকার জমিদার বাড়ি বা রাজবাড়ি এটা নিয়েও বিতর্কিত আছে। হ্যাঁ, কারণ অনেক সময় স্থানীয়রা কেউ জমিদার বাড়ি বলছেন, কেউ রাজবাড়ি বলে, বলছেন, কেউ জমিদার বাড়িও বলে। এর আদি পুরুষ ছিলেন পরমানন্দ রায়। এই যে বংশ পরম্পরায় যে পুজো আবহমান বা চলছে, সেটাকে ধরে রাখা কি খুব কঠিন? বর্তমান পরিস্থিতিতে খুবই কঠিন, কারণ এই গ্রামটার এমনই একটা ভৌগোলিক পরিস্থিতি, সেই সময়ও ছিল বা এখনও যে খুব বেশি উন্নতি হয়েছে বলা খুব মুশকিল। স্কুল, কলেজ, হাসপাতাল যেগুলো আমাদের অতি প্রয়োজনীয়, সেগুলো এতটাই দূরে দূরে। আমাদের এই গ্রামের যারা বংশধর, আমাদের বাড়ির যারা বংশধর, তারা সেই সময় তো আরও ভয়াবহ অবস্থা ছিল। এখন তো তবু যানবাহনটা আমরা নিজস্ব পাই, সেই সময় যানবাহনও ছিল না। গুটি কয়েক শরিক যদি এখানে থাকে, তাদের পক্ষে এটা মেনটেন করা খুব মুশকিল। কিন্তু পরবর্তী প্রজন্মে আমরা যারা সবাই মিলে আবার সবাইকে একত্র করে আবার চেষ্টা করছি এটাকে যাতে পুনর্গঠন করা যায়। খুব সুন্দর একটা দৃশ্য হচ্ছে যে সপ্তমীর দিন সকালে যখন নবপত্রিকা স্নান করিয়ে আনা হয়, আপনারা দেখতে পাবেন আমাদের পালকি তৈরি হচ্ছে সকালবেলা নিয়ে যাওয়া এবং স্নান করিয়ে আনার জন্য। সেটাও একটা খুব সুন্দর দৃশ্য। শহরের পুজোর মধ্যে তো খুব জাঁকজমক আছে, কিন্তু যত শহর ছাড়িয়ে আমরা বাইরের দিকে যাই, জাঁকজমক নেই, হয়তো অত জৌলুস নেই, কিন্তু ভীষণ ঐতিহ্য আছে যার ভেতরে প্রবেশ করতে ইচ্ছে করে। হ্যাঁ, ঐতিহ্য তো বটেই,
তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে এই যে পুরনো প্রথা টিকিয়ে রাখা এবং একই রকমভাবে যাতে চলে সেইটা দেখা, সেটাও একটা অন্য রকম। মানে শহরে ধরুন অবশ্যই প্যান্ডেল প্রতিমা বিভিন্ন বছর বিভিন্ন রকম, কিন্তু আমাদের ওই একই রকমভাবে চলে আসা, সেটা টিকিয়ে রাখাটাও একটা অন্য রকম, তার অনুভূতিও আলাদা আর কি। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে যেটা আমার মনে হচ্ছিল যে আমরা বাইরে কোথাও চলে যেতেই পারি, কিন্তু শিকড়কে আমরা ভুলতে পারি না। আর এই যে এত উপকরণ, তার মাঝখানে বসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। কারণ আমি অন্য সময় কালিকাপুর জমিদার বাড়িতে এসেছি, ওই যে আগেও বলছিলাম যে একটা অন্যরকম গন্ধ আছে যেটা না ভীষণ জড়িয়ে ধরে, এবং সেটাকে নিয়ে আমরা চলতে চাই। বলা ভালো একটা শক্তি, যে শক্তির থেকে আমরা সাহস সঞ্চয় করি এবং সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যদিও বাড়িটি আগের থেকে অনেকটাই আমার মনে হচ্ছে যে বদল এসেছে, সে বদলটা ভালোই, কিন্তু ক্ষয়িষ্ণু হলেও তার মধ্যে যে পুরনো ঐতিহ্য আছে, অটুট আছে, সেটা আমাদেরকে সমৃদ্ধ করে। মনোহরপুর গ্রামের ভট্টাচার্য বাড়ির পুজোর ইতিহাস সুপ্রাচীন। কথিত আছে পরিবারের এক আদি পুরুষ সাধক ছিলেন। দেবীর স্বপ্নাদেশ পেয়ে তিনি এই পুজোর সূচনা করেছিলেন। প্রতি বছর নিষ্ঠা সহকারে এই পুজো উত্তর পুরুষেরা চালিয়ে যাচ্ছেন। মনোহরপুরের ভট্টাচার্য বাড়ির পুজো, যে রাস্তা দিয়ে আমরা এলাম তথাকথিত শহরের পথ ছেড়ে, বেশ অন্যরকম, ইন্টারেস্টিং। একটা ঘন জমাট অন্ধকারের মধ্যে দিয়ে তার পথটা চিরে যখন এগোচ্ছিলাম, মনে হচ্ছিল যে একটা অন্যরকম কিছু আছে এই পুজো। সত্যিই তাই। এখানে এসে বুঝতে পারছি যে শান্ত একটা নীরবতার ভাষা যে রয়েছে, সেটা ভট্টাচার্যর বাড়ির পুজো এলেই বোঝা যায়। পেছনেই মায়ের মন্দির দেখতে পাচ্ছেন সকলেই, সদস্যরা প্রত্যেকে আছেন। সবাই যে খুব আনন্দে আছেন দেখে বুঝতে পারছি কি? হ্যাঁ, পারছি। কিন্তু কথা বলবো, জানবো যে এই পুজোর বিশেষত্ব কী। আজকাল যখন আমরা সবাই বারোয়ারি পুজো নিয়ে মেতে উঠি, তার পাশাপাশি বনেদি বাড়ির পুজোগুলোর যে আভিজাত্য, যে ঐতিহ্য, যে ইতিহাস আছে, সেটা জানা দরকার সবার। নমস্কার। আপনি কি মনোহরপুরেই থাকেন? গ্রাম মনোহরপুর, আমি মনোহরপুর গ্রামবাসী। আমি উত্তরপাড়া হুগলি ডিস্ট্রিক্টে আমি ওখানে থাকি, কিন্তু আমার গ্রাম, নিজের গ্রাম, আমার পিতৃভূমি মনোহরপুর গ্রাম। বছরের এই সময়টা আলাদা, খুবই আলাদা, কেননা আমাদের এই প্রাচীন পুজো, অনেক প্রাচীন পুজো। আমাদের বংশ ভট্টাচার্য ফ্যামিলি যেমন অনেক প্রাচীন, আমাদের এই দুর্গাপুজো অনেক প্রাচীন। কবে থেকে যে এই পুজো চালু হয়েছে সেটা আমাদের জানা নেই। আর অনেক নিয়মকানুন নিষ্ঠাচারে এই পুজো ওই মহালয়ার দিন থেকে চালু হয়েছে। আমাদের নিয়ম হচ্ছে যে সবথেকে প্রথমেই হচ্ছে যে 10 দিনের পুজো, আর অর্ধরাত্রি বলে একটা পুজো, যেটা সপ্তমী দিনে রাত্রে হয়। কারণ আমাদেরই ভট্টাচার্যের বংশের একজন উত্তরাধিকার, উনি ওই দিন সপ্তমী দিনে পুজো করতে করতে উনি অন্তর্ধান করেছিলেন, ওনার সিদ্ধি লাভ হয়েছিল। এবং বাড়িতে একটা মেয়ে যেমন শ্বশুর বাড়ি থেকে এসে যখন বাপের বাড়িতে আসেন, সেই বাপের বাড়িতে আসার পর যে সমস্ত নিয়মকানুন, তার খাদ্য, তার যত্ন, তার সেবা শুশ্রূষা, সব কিছু ওই রকম ধরনেরই তাকে করা হয়। শুনলাম আমরা এক সদস্যের কথা, কিন্তু বাড়ির মেয়ে যখন বাড়িতে আসে তখন তার মনের কথাটা বোধহয় বাড়ির মহিলারাই সব থেকে বেশি বোঝেন। এই যে দাদা বললেন একটু আগে যে বাড়ির মেয়েকে বাড়িতে আনার মধ্যে যেমন একটা আনন্দ আছে, আমি দেখছিলাম যে দাদার চোখ দিয়ে জল পড়ছে। আবার যখন তাকে আমরা বিদায় দিই তখন একটা দুঃখের অশ্রু থাকে। কি বলবেন? নিশ্চয়ই, মানে এটা তো মেয়ে হিসেবে দেখো আমাদের থেকে তো বেশি ভালো আর কে বুঝবে, যে যখন আমরা বাপের বাড়ি যাই আর বাপের বাড়ি থেকে যখন ফিরে যাই, সেটার মধ্যে মানে অনেক অনেক অন্তর আছে। তো আমাদের কাছে যখন মা আসেন, তখন আমরা সব মহিলারা মিলে যখন আমরা যাই নদীতে ওনাকে নিয়ে আসতে, এবং এখানে যখন উনি আসেন তখন তাকে আহ্বান করা হয়, তখন তাকে প্রণাম করে তখন তাকে আবার ভেতরে স্থাপনা করা হয়।
শুরুল সরকার বাড়ির পুজো পা দিল 289তম বর্ষে। প্রায় 300 বছর আগে ভরতচন্দ্র ঘোষ এবং তার ছেলে কৃষ্ণহরি সরকার এই পুজোর প্রতিষ্ঠা করেন। ঘোষ থেকে সরকার হওয়ার কারণ কৃষ্ণহরি সরকার ব্রিটিশ এবং ফরাসিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন, অর্থাৎ সরকার হল ব্রিটিশদের দেওয়া পদবি। ব্যবসা বাণিজ্য করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং সেই অর্থ মা দুর্গার বিভিন্ন কাজে ব্যবহার করতেন। বেলজিয়াম থেকে ঝাড়বাতি, 5 খিলানির মন্দির, 18,000 টাকা ব্যয় তৈরি হয়েছিল শুরুলে। রানাঘাটের বাসুদেব মিস্ত্রি এই কাজটি করেন। সপ্তমী, অষ্টমী, নবমী 3 রাত্রি যাত্রাপালা হয় এখনও। দেবী দুর্গার প্রতিমা অপরিবর্তনীয়। প্রতিমা গড়ার কারিগর 3 পুরুষ ধরে প্রতিমা গড়ছেন শুরুল সরকার বাড়িতে। অসুরের রং সবুজ, মা দুর্গা কমলা, লক্ষ্মী হলুদ এবং সরস্বতী সাদা। তার কোনো পরিবর্তন হয়নি এখনো। এই পুজোতে কোনো অন্নভোগ হয় না। আমাদের বাড়ির ইতিহাস তো খুবই পুরনো। আমরা অরিজিনালি ছিলাম বর্ধমান থেকে আমাদের পূর্বপুরুষ ভরতচন্দ্র ঘোষ, অ্যাকচুয়ালি আমাদের টাইটেল ছিল ঘোষ। পরবর্তীকালে আমরা সরকার উপাধিটি পেয়েছি ব্রিটিশের কাছ থেকে। সরকার ইতিহাস ঘাটলে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের জিনিস সরবরাহ করতাম, তার মধ্যে সুতোর কাজগুলোই বেশি, সুতো রিলেটেড কাপড়, এবং সেই কাপড় আমাদের তৈরি হতো এখানে ধোয়া হতো, ইস্ত্রি হতো বিদেশে, একদম রোম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সে কাপড় নিয়ে যাওয়া হতো। এবং তার জন্য অজয়ের ঘাটে নিজস্ব বন্দর ছিল। তো সেই অর্থে আমরা সরবরাহ করতাম বলে সরবরাহ থেকে সরকার এরকম একটা ইতিহাসে পাওয়া যায়, এবং সেটা পরবর্তীকালে এই টাইটেলটাতেই আমরা আছি। আমি নবম পুরুষ, আমাকে নিয়ে। আর আমাদের বাড়ির পুজো হচ্ছে তো প্রায় 300 বছরের পুজো, প্রায় 300 বছর। বলিদান প্রথা রয়েছে এখানে। মাকে সাজিয়ে তোলেন পরিবারের সদস্যরা। কোনো সাউন্ড বক্স ব্যবহার করা হয় না। ঢোল, কাঁসি, সানাই বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। পুজোর শেষে কালীসায়রে প্রতিমা নিরঞ্জন করা হয়। এই সরকার বাড়ির সদস্য সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। পরিবার প্রায় 200-র উপর। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন শুরুল সরকার বাড়ির সদস্যরা। তবে দুর্গাপুজোর সময় সকলেই হাজির হন শুরুল সরকার বাড়িতে। বীরভূম জেলার নওয়াডিহি গ্রামে মজুমদার বাড়ির পুজো এক সাধকের পুজো। এখানে মা পশ্চিমমুখী আর চতুর্ভুজা। এখানে গান গেয়ে সপ্তমীর সকালে মায়ের আবাহন করা হয়, আবার গান গেয়েই দশমীতে নিরঞ্জন করা হয়। আনন্দের আর সীমা নাই, আনন্দে ভাসিছে গিরি ফুল। মায়েলো আঙ্গিনায় আনন্দের আর সীমা নাই, আনন্দে ভাসিছে গিরি ফুল। এটা পঞ্চমুণ্ডির আসন। এইখানে তন্ত্র মতেই পুজো হয়ে আসে। আমাদের এখানে একজন তান্ত্রিক ছিলেন, তার শক্তি বলেই মায়ের অনেক কৃপা দর্শন হয়েছে আমাদের। যেমন প্রচুর আশেপাশের গ্রাম বা বহু এলাকার মানুষেরা বদ্ধ উন্মাদ, তাদেরকে বেঁধে নিয়ে আসা হয়েছে। এইখানে মায়ের কাছে আসার পরেই তারা আবার সুস্থ জীবন যাপন করেছে। তাদের সন্ততি অনেক পুরনো মানুষজন তারা এখন আসেন, পুজো দেন। এছাড়াও মায়ের অনেক ধরনের কৃপা আমরা লাভ করেছি। এই পুজোর বৈশিষ্ট্য আর সাধারণ পুজোদের মতন একই রকম, কিন্তু বৈশিষ্ট্য ওটাই যে পশ্চিম দিকে মুখ আর 4খানা হাত। মায়ের যেমন দশভূজা হয়, এটা যেহেতু একটা সাধকের পুজো, তাই তিনি যেভাবে তার ভাব প্রকাশ করেছেন, তিনি তার ভক্তি ভরে যেই মূর্তিটা যেইভাবে করেছেন, আমরা সেই তাকেই বজায় রেখেছি। আজ অবধি কোনো পরিবর্তন হয়নি। লোকেশে ভাই ছেড়ানি শুনি বলা
কথিত আছে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন কংসনারায়ণ, আবার হুগলির গুপ্তিপাড়ায় শুরু হয়েছিল প্রথম বারোয়ারি দুর্গাপুজো। ঠিকই, জৌলুস এবং সংখ্যায় বারোয়ারি পুজো অনেক এগিয়ে গেছে, তবে পারিবারিক পুজোর মধ্যে রয়েছে নিষ্ঠা এবং ঐতিহ্য ধরে রাখার এক চেষ্টা। সেখানে রয়েছে ফুলের মালা, দীপের আলো এবং ধূপের ধোঁয়া সরিয়ে এক ভক্তি এবং নিষ্ঠার জগৎকে ছোঁয়ার আকুতি। বোলপুরের দালাল বাড়ির পুজো শতবর্ষ প্রাচীন। এখানে মূর্তি ডাকের সাজে, সুসজ্জিত মন্দির দালানে দেবী বিরাজমান। উৎসবের আলো সমানভাবে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে। সেখানে যেমন আছে বারোয়ারি পুজো, আছে বাড়ির পুজো। এই বাড়ির পুজোর মধ্যে আবার একটু অন্য ধরনের পুজো হলো পটের পুজো। আমরা সেরকমই এক পটের পুজোর সামনে দাঁড়িয়ে আছি। বীরভূমের বেশ কিছু গ্রামে চিত্রিত পটে দেবী আরাধনা হয়। এমনই একটি গ্রাম কুরুম্ব। গ্রামের পারিবারিক পুজোগুলির মধ্যে স্বর পরিবারের পুজো অন্যতম। পুজোর মধ্য দিয়ে বাংলার প্রাচীন শিল্পরীতির ধারা এভাবেই প্রবাহিত হয়ে চলেছে। বোলপুর শান্তিনিকেতনের ব্যতিক্রমী পুজোগুলির মধ্যে অন্যতম সোনাঝুরির হীরালিনী দুর্গোৎসব। শিল্পী বাঁধন দাসের পুজো হিসেবেও এটি বিখ্যাত। এই পুজোয় আদিবাসী সমাজের অংশগ্রহণ আলাদা মাত্রা যোগ করে। এবছর এই পুজো 25 বছরে পা দিল। পাড়া ও ক্লাবের থিম পুজোর আড়ম্বরের মধ্যে বাড়ির পুজো হিসেবে বিষয় বৈচিত্র্যে বেশ কয়েক বছর ধরে জেলায় সুনাম কুড়োচ্ছে বহরমপুরের মধুপুর বিষ্ণুপুরের মণ্ডল পরিবারের দুর্গাপুজো। বাড়ির পুজো হলেও পাড়া ও শহরের গুণীজনদের মধ্যে এ বাড়ির পুজোর কদর রয়েছে। মণ্ডল বাড়ির দুর্গাকে বাড়ির বড় মেয়ে জ্ঞানে অভয়া দায়িনী বলে সমাদর করা হয়। দশভুজা অভয়া দায়িনীর এই পুজোয় পাড়ার 8 থেকে 80 শুধু নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয়। পুজোয় 4 দিন আনন্দের জমজমাট থাকে। পুজোয় নানান রীতি নিষ্ঠার মধ্যে বিশেষ আকর্ষণ কুমারী পূজা, যা দেখতে বহু মানুষ আসেন। হিন্দু, মুসলিম, আদিবাসীর মতো বিভিন্ন সম্প্রদায়ের কুমারীদের পুজো করেন বাড়ির সদস্যরা। এবছর পাড়ার বয়োজ্যেষ্ঠা মহিলারা বোধনের দিন রেওয়াজ মেনে উদ্বোধন করেন এই পুজোর। বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড়ের প্রামাণিক বাড়ির পুজো অন্যতম প্রাচীন পুজো। 263 বছর আগে স্বপ্নাদেশ পেয়ে কলকাতা থেকে বর্ধমানে এসে ব্যবসায়ী বিহারীলাল প্রামাণিক এই পুজো শুরু করেছিলেন। বর্ধমানের নবাবের কাছ থেকে জায়গা নিয়ে দেবীর জন্য পাকা দুর্গা দালান তৈরি করেন তিনি। প্রামাণিক বাড়ির প্রতিমার মূল কাঠামো লোহার। ষষ্ঠীর দিন থেকে নবমী পর্যন্ত ভোরে মঙ্গলারতি এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য। পুজোর 4 দিন ভোরে আরতির সময় দেবীকে লুচি, মিষ্টি এবং ফল ভোগ দেওয়া হয়। আতপ চালের নৈবেদ্য দিয়ে দেবীর বিছানা করা হয়। নবমীতে হয় কুমারী পুজো। অতীতে পুজোর দিনগুলিতে যাত্রাপালা এবং জলসার আয়োজন করা হতো, সেসব এখন আর হয় না। পুজোর জৌলুস অনেকটাই কমেছে, তবে নিয়ম নিষ্ঠায় কোনো খামতি নেই। প্রামাণিক বাড়ির সদস্যরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও পুজোর সময় তারা সকলেই একত্রিত হন। ওই পরিবারের সদস্য চৈত্র প্রামাণিক বলেছেন, প্রতিদিন সন্ধ্যায় 108টি প্রদীপ জ্বালানো হয়। আগে 1 মণ চালের নৈবেদ্য দেওয়া হতো পুজোয়, তবে এখন 1 মণ চালের নৈবেদ্য আর দেওয়া হয় না। দেবী এখন যেরকমভাবে দেখতে সেরকমভাবে ছিলেন না,
বহুদিন আগে এখানে বন জঙ্গলের মধ্যে দেবী পূজিতা হতেন। আমার বৃদ্ধ পিতামহ বিশ্ব বিহারীলাল প্রামাণিক স্বপ্নাদ এসে এখানে আসেন মায়ের আদেশ নিয়ে, এসে দেখেন এখানে বন জঙ্গলে ঘেরা পরিবেশটা রয়েছে। সেখান থেকে উনি জানতে পারেন যে এটা স্টেটটা নবাবের স্টেট জানার পর উনি নবাবের সঙ্গে যোগাযোগ করেন। নবাবের কাছ থেকে অর্জিত অর্থে উনি জায়গাটাকে কিনে নেন। উৎসব মুখর বর্ধমান, প্রাণের উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছেন আপামর জেলাবাসী। পঞ্চমী থেকে পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নেমেছে। শহর বর্ধমানের বেশ কিছু পুজো এবারেও নজর কেড়েছে। রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং রকমারি থিমের বাহার। থিমের নতুনত্ব আয়োজকদের মধ্যে বয়ে এনেছে পরস্পরকে টেক্কা দেওয়ার অদৃশ্য প্রতিযোগিতা। অনেক জায়গায় পুজো উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোথাও মণ্ডপসজ্জায় উঠে এসেছে ভিন রাজ্যের বিখ্যাত মন্দির, তার অপূর্ব কারুকাজ। কোথাও উঠে এসেছে সমাজ সচেতনতার বার্তা। কোথাও আবার ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক কাহিনী। কোথাও দেশপ্রেম, কোথাও আবার জীবনের জটিলতা থেকে ক্ষণিক মুক্তির আস্বাদ। আলমগঞ্জ বারোয়ারি পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম মায়াজাল। মায়াজাল মানে ম্যাজিক বা ইন্দ্রজাল নয়, লক্ষাধিক বাঁধন দিয়ে তৈরি করা হয়েছে মায়াবী রূপ। লোহার কাঠামোর ওপর বিভিন্ন রঙের মশারির ফিতে দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপসজ্জা। প্রতিমা অন্যান্য বছরের মতো এবারও নজর কেড়েছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা মণ্ডপসজ্জা এবং প্রতিমা তৈরি করেছেন। বিবেকানন্দ সেবক সংঘের পুজো এবারে ২১ বছরে পদার্পণ করেছে। এবারে থিম লক্ষ্যভেদ। তবে এ লক্ষ্যভেদ অর্জুনের লক্ষ্যভেদ নয়। ছোট থেকে বড় হওয়ার মধ্যে মানুষ কিছু লক্ষ্য নিয়ে চলে। সময়কে সঙ্গে নিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তাই তুলে ধরা হয়েছে এবং জীবনের লক্ষ্য কোন মন্ত্র বা কোন চাবিকাঠিতে খুলবে বোঝাতে বিভিন্ন আকারের তালা এবং চাবির ব্যবহার করা হয়েছে। মণ্ডপে প্রবেশের মুখে মনোরম প্রাকৃতিক পরিবেশ রাখা হয়েছে, যার লক্ষ্য পরিবেশ বাঁচানোর বার্তা। প্রতিমা এবং আলোকসজ্জা নজর কাড়া। ইছলাবাদ কিরণ সংঘ পুজো এবারে ৬৯তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম কার্গিল ওয়ার মেমোরিয়াল। লাইট, সাউন্ড এবং 3D প্রজেকশনের মাধ্যমে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরিস্থিতি তুলে ধরা হয়েছে মণ্ডপে। কঠোরতম পরিস্থিতির মাধ্যমে গিয়ে ভারতীয় সেনাবাহিনী কিভাবে যুদ্ধ জয় করেছিল তা দেখানো হয়েছে। যুদ্ধের আবহাওয়া তুলে ধরতে মণ্ডপসজ্জায় রাখা হয়েছে কামান। কার্গিল যুদ্ধে শহীদ বীর জওয়ানদের নামে শহীদ স্তম্ভ ফুটিয়ে তোলা হয়েছে। অন্যান্য বারের মতো এবারও প্রতিমা নজর কেড়েছে সকলের। কেশবগঞ্জ বারোয়ারি পুজো ৬৩ বছরে পদার্পণ করেছে। এবারের থিম ইতি তোমার মা। জন্মদাত্রী মায়ের কষ্ট, মা ও সন্তানের সম্পর্ক এবং বর্তমান প্রজন্মের কাছে শেষ বয়সে মা কিভাবে অবহেলিত হচ্ছেন তাঁর ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। তাঁর সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার বিভিন্ন আঙ্গিকে। মণ্ডপসজ্জার সঙ্গে মানানসই করা হয়েছে প্রতিমাও।